ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম উচিত জবাব। লিখেছেন আশাপূর্ণা দেবী। পরনে লাল ডুরে, কপালে থ্যাবড়া সিঁদুর টিপ, হাতে শাঁখা, পায়ে হাই হিল, কোলে ছেলে, দুই চোখে হাওড়া স্টেশনের দিশেহারা আকুলতা। উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করল, আসানসোল যাইবার গাড়ি কডায় ছাড়বে বলতে পারেন? বলতে আমি পারতাম, বিনা অনুসন্ধানেই বলতে পারতাম, কারণ আমার গন্তব্যস্থল ওই একই। কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, বললাম না। আমি বিবেকের কষাঘাতে পীড়িত হয়েও বললাম না, না বলতে পারিনি বলে মুখ ফিরিয়ে গটগট করে চলে এলাম। কি সত্যি বলে বিশ্বাস করছেন না? ভাবছেন একরকম চাল ফলাচ্ছি, নাকি ভাবছেন মেয়েটি আমার শত্রু? না মশাই, সেসব কিছু না। আসল কথা, পরোপকার আমি করি না, সামান্যতমও না। গত 5 বছর থেকে পরোপকারের ছায়াও মারায় না আর। কারণ সামান্য একটু পরোপকারের ছিদ্র দিয়েই আমার আজীবনের সুনামটুকু আমি হারিয়েছি। আর শুধু কি সুনাম, কি নয়। 5 বছর আগে সেই একটি দিন, সেই রৌদ্রোজ্জ্বল একটি শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে আঁকা আছে। হ্যাঁ, সেও এমনি একটা ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত। হাওড়া নয়, শিয়ালদা। নিজের অ্যাটাচি কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি। হঠাৎ দুরন্ত বেগে কুলির পিছনে পিছনে প্রায় তদ্রূপ ছুটন্ত বর্তি 2টি নারী মূর্তি এক কামরার দরজা লক্ষ্য করেই তীব্র বেগে ছুটে আসছেন নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের মতো। সামনেরটি বৃদ্ধা, কুলির সঙ্গে ছুটে আসছে পরিশ্রমে রক্তমুখী, কিন্তু পিছনেরটি তা নয়। বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো আরক্তিম। সামনেরটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম, 60-এর কিছু ওপরেই হবে, কিন্তু এটির পারলাম না। সুন্দরী মেয়েদের বয়স বোঝা কঠিন। 18ও হতে পারে, 28 হওয়াও বিচিত্র নয়। কিন্তু সে যাক, আমার দৃষ্টি তো সেদিকে ছিল না। বৃদ্ধা মহিলাটির ক্লিষ্ট কাতর মুখ দেখে আমার পরোপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল। কাজেই তৎক্ষণাৎ নিজে না উঠে পড়ে তৎপর হয়ে উঠলাম তাঁর ব্যবস্থা, মানে তাঁদের ব্যবস্থায়। তাকে সযত্নে ধরে উঠিয়ে দিলাম, তাদের মালপত্রগুলো ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তাঁর সঙ্গিনীটিকে আলগোছে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে তবে নিজে উঠলাম। আর সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল। গাড়িটা একেবারে মানুষে আর জিনিসে ঠাসা। সে কালার নেই যে ডবল মাসুল দিলে খালি কামরায় হাত পা খেলিয়ে বসে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। এখন সব ক্লাসেই ভিড়। এই তো সেবার যাচ্ছিলাম কোথায় যেন একটা সাহিত্য সভায়। পরের পয়সায় একাজেই নির্মল আনন্দময় চিত্তে 1ম শ্রেণীতে চড়েছি। হঠাৎ যেন গায়ের কাছেই একটা বিজাতীয় অনুভূতি। তার কাছ থেকে সরে সরে বসলাম, কারণ পরনে ময়লা একটা টেনা, গায়ে শুধু ফতুয়া। যা ভেবেছি তাই। নিশ্চয়ই বিনা ভাড়ার যাত্রী বেপরোয়া হয়ে উঠে পড়েছে। কটমট করে তাকাতে লাগলাম, ভাবতে লাগলাম, আসুক না একবার টিকিট চেকার, বাছাধন টেটটি পাবেন মজা। কি লজ্জাই পেয়েছিলাম সেদিন। যেই না চেকারের আবির্ভাব, আমি সেই ফতুয়াধারীর দিকে যাকে বলে রোষ কষায়িত দৃষ্টি নিক্ষেপ তাই করে বললাম, কই টিকিটটা বার করো। পান খাবার আয়োজন করছিল লোকটা। ময়লা একটা বটুয়া খুলে আমার কথায় কেমন একটু হাসল। তারপর অবলীলাক্রমে ফতুয়ার পকেট থেকে একখানা 1ম শ্রেণীর টিকিট বার করে চুনের কৌটো চাপা দিয়ে রেখে ফের পান সাজতে লাগলো। ভাবুন আমার অবস্থাটা। আর ওদেরই সব ভাই বেরাদারদের আমার মুখের সামনে থেকে হাত ছানি দিয়ে ট্যাক্সি ডেকে নিয়ে সহজ মহিমায় উঠে পড়া। সে তো সর্বদাই দেখছি।
বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে যখন ভাবছি দূর চাই একটা ট্যাক্সি নিই না হয়, কতই বার পড়বে, ঠিক সেই মহামুহূর্তে সামনের ট্যাক্সিখানাকে হাত নেড়ে দাঁড় করিয়ে উঠে পড়ে জেদো মেধো রামা শ্যামা। সাধে আর বলছি শ্রেণীর মহিমা আর নেই। সে যাক, কি বলছিলাম? গাড়িতে ভিড়, তাই না? হ্যাঁ, গাড়িতে পা বাড়াবার জায়গা নেই, তবু ওরই মধ্যে কত সুব্যবস্থা সম্ভব তাই চিন্তা করছি। সহসা গাড়ির মধ্যে যেন একটা আর্তনাদ আছড়ে পড়ল। নান্তি, আমার কুঁজোটা, জলের কুঁজোটা দেখছি না যে? চমকে শিউরে উঠলাম। বুকের রক্ত কুঁজোর জলের মতোই হিম শীতল হয়ে গেল। গাড়ি যখন চলতে শুরু করেছিল তখন তো দেখেছি সেই কুঁজো, দেখেছি মুখে একটা জার্মান সিলভারের গেলাস চাপা দেওয়া হৃষ্টপুষ্ট নিটোল একটি কুঁজো বিরোহিনীর মতো একাকিনী বসে আছে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে। উদাসীনের মতো তাকিয়ে দেখেছি মাত্র, স্বপ্নেও ভাবিনি তার জন্যেই এই আর্তনাদ উঠবে। বৃদ্ধা এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলেন, সেই ওস্তাদ ছোকরাটি গেলেন কোথা? জিনিসগুলো তোলবার সময় কি চোখ আকাশপানে ছিল? আমি অবাক, বলাই বাহুল্য। হেন মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না, বরং ভাবছিলাম পরিস্থিতি একটু শান্ত হলেই শান্ত চাহনির কৃতজ্ঞতা এবং বৃদ্ধার কলকণ্ঠের আশীর্বাদ লাভ করব। তা নয়, এ কি? তাকিয়ে দেখলাম বৃদ্ধার মুখে সেই রক্তিমাভা আর নেই, তার বদলে ঘষা পয়সার মতো একটি নিরেট তামাটে ভাব। তবু গিয়ে হাত খুঁজলে বলি, আগে আমি ঠিক বুঝতে পারিনি কুঁজোটা আপনাদের। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টি প্রদীপে একবার আমার আপাত মস্তক আরতি করে নিয়ে বিরক্ত কণ্ঠে বলেন, তুমি বুঝি তরবর করছিলে তখন? তা বলে জিনিস তোলবার সময় মোট গুণে তুলতে হয়, তাও জানো না বাছা? জলের বাক্স না হয়ে যদি গয়নার বাক্সই হতো। বলতে পারতাম মোটের মোট সংখ্যা আমার জানবার কথা নয়, কিন্তু বললাম না। অপরাধীর মতো ঘাড় চুলকোতে লাগলাম। বৃদ্ধা পুনশ্চ ঝঙ্কার দিলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে আর কি হবে? যা গেছে তা তো আর ফিরবে না। আহা, অমন জল জ্যান্ত সিলভারের গেলাসটা গো! যাকে মুরগে, এখন জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে জায়গা বার করো। কৃতার্থ হয়ে তাই করতে থাকি শশব্যস্তে প্রাণপণে। মহিলাটি গজগজ করতে থাকেন, দেখে শুনে ভালো গাড়িতে তুলেছ বাছা, একটুও পা মেলবার ঠাঁই নেই। আমি বলি বাতের জ্বালায় 2 মিনিট পা মুড়ে বসতে পারি না। নান্তি নাম্নী সঙ্গিনীটি তাঁর এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুক খুক করে হাসছিল কিংবা কাশছিল, এবার আঁচল সরিয়ে কি যেন বলে চুপি চুপি। তার কথাটা শোনা যায় না, কিন্তু তার কথার উত্তরটা শোনা যায়। পৃথাম নান্তি, ওর হয়ে আর ওকালতি করতে আসিস নে। রেলগাড়িতে আমি এই নতুন চড়ছি কিনা, 62 বছর ধরে রেলগাড়িতে আমি চড়ছি, কখনো এমন পা মুড়ে বসিনি। বেশ টের পাচ্ছি গাড়ির শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকে। আমি পরম উদাসীনের মতো বাইরের জানলার দিকে তাকিয়ে থাকবার চেষ্টা করি, কিন্তু জানলা ভর্তি তো শুধু নরমুণ্ডের শাড়ি। এ পৃথিবীতে উদাসীন দৃষ্টি নিক্ষেপের জায়গা কি জোটে? কোথাও না কোথাও ধাক্কা সে খাবেই। কিছুক্ষণ নিস্তব্ধতা, হঠাৎ আবার তারস্বরে আর্তনাদ, নান্তি, আমার দোক্তার কৌটো! সঙ্গে সঙ্গে যেন একটি বীণার ঝঙ্কার ঝনঝনিয়ে ওঠে। দোক্তার কৌটো সে তো ওই বেতের ঝাঁপির মধ্যে বাঙ্কে উঠে গেছে। বাঙ্কে উঠে গেছে? বৃদ্ধা আবার একটি ভাঙা কাঁসির বাজনা বাজিয়ে দেন, বলি, ও ভালো মানুষের ছেলে, কেমন আক্কেলটি তোমার বাছা! ঝাঁপিটা একেবারে ট্রঙে তুলে দিয়ে বসে আছো, আর ওর মধ্যে আমার ছিষ্টির দরকারি জিনিস। শুনে আমি তো চোরের অধম।
সে কি এক্ষুনি পেরে দিচ্ছি বলে সিটে উপবিষ্ট একজন ভদ্রলোকের পা মারিয়ে অপর এক ভদ্রলোকের আঙুল থেঁতলে দিয়ে সিটে উঠে তাড়াতাড়ি তাঁর বেতের ঝাঁপি পেরে দিই। এবার ভদ্রমহিলা কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে একসঙ্গে গোটা 2 পান আর একটি দোক্তা গালে ফেলেন। তারপর এক টুকরো মোলায়েম হাসি হেসে বলেন, আমার তো আর কোনো বালাই নেই, শুধু এই একটি নেশা, এতেই মরেছি। আর রেলে উঠলেই যেন বাতিক আরো বাড়ে। হ্যাঁ রে নান্তি, পৌঁছাতে তো সেই সন্ধে হয়ে যাবে, এই কটা পানি চলবে? নান্তি গোলগাল গালে টোল খাইয়ে টেপা হাসি হেসে বলে, তাই কখনো চলে মেজো পিসি? সামনের স্টেশন এলেই ইনি তোমার পান এনে দেবেন। শুনুন শুনুন আপনারা, এসব ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা নয়, একটু না হয় ভদ্রতা করেইছি, তাই বলে আমার ওপর যথেচ্ছাচার চালাবে নাকি? অথচ এভাবে নিশ্চিত প্রত্যয়ের সুরে বললে আপনারাই বা কি উত্তর দিতে পারতেন? অতঃপর বৃদ্ধা মহিলা ঝাঁপি থেকে আরেকটি বড়সড় কৌটো বার করে ঢাকনি খুলতে খুলতেই বললেন, নে নান্তি, এই সময় গোটা কতক সন্দেশ গালে ফেলে নে দিকিন। সঙ্গে সঙ্গে আপত্তির ভঙ্গিতে মাথা নাড়ে। বলা বাহুল্য, এটুকুতে বৃদ্ধা মহিলা নিবৃত্ত হল না। তীব্র স্বরে বলে ওঠেন, মাথা নাড়ছিস যে? সেই কোন কালে এক মুঠো ভাত খেয়ে এসেছিস, খিদে পাইনি? না মেজো পিসি। না, অমনি না বললেই হলো। তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না, তুই বুঝবি? নে ধর বলছি। এবার যুক্তিসহ আপত্তি। গোল মুখ আরো গোল করে নান্তি আবদারের সুরে বলে, জল নেই কিছু না, সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি। জল নেই, জল আসবে? মেজো পিসি গর্জে ওঠেন, ওগো বাছা, ভালো মানুষের ছেলে, জলের কুঁজোটি তো ঘুচিয়ে দিয়ে দিব্যি তো নিশ্চিন্দি হয়ে দাঁড়িয়ে আছো। বলি আমার সঙ্গে একটা কচি বাচ্চা রয়েছে, তার খিদে তেষ্টা আছে, সে হুঁশ নেই, জলের একটা ব্যবস্থা করো। কচি বাচ্চা? আমি সচমকে মেজো পিসির কচি বাচ্চাটির দিকে তাকাই। দেখি সেখানে একটি হাত জ্বালানো মুচকি হাসি। সে কি হাসি! মনে হলো এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন, তিনি যদি কচি বাচ্চা হন, তাহলে এ সংসারে পাকাপোক্তান্ন কে? মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং রানাঘাটে গাড়ি ইন করতেই বিদ্যুৎ বেগে নেমে পড়ি। রাগেই গায়ের জোর বাড়ে, বুদ্ধি খুলে যায়। তাই রাগ করে শুধু যে একটা সরাই কিনে জল ভরেই আনি তা নয়, আনি গরম চা, গরম সিঙাড়া, ছানার জিলিপি, আনি এক গোছা সবুজ মিঠে পান। এতক্ষণে বৃদ্ধা মহিলাটির মুখে একটি সত্যকার হাসি ফুটে ওঠে, নির্মল আনন্দের শুভ্র হাসি। মধুর কণ্ঠে বলেন, যাক, এতক্ষণে তবু একটু আক্কেল আচরণ দেখিয়েছ বাছা, নে নান্তি খা। নান্তি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনা তারে ঝংকার তোলে, আমি তো আর বকরাক্ষস নই যে ওইগুলো খাবো, যে এনেছে সে খাক না। বৃদ্ধা সুমধুর কণ্ঠে বলেন, আহা, তা খাবে বই কি, সন্দেশেতে আর এই চা খাবারেতে ভাগ করে দুজনে মিলেমিশে খা। আমি কোনো মন্তব্য করব না, আপনারা শুনে যান। আমার মধ্যে যে আগুন জ্বলছিল তা চেপে গম্ভীরভাবে বলি, আমি খাবো না, খিদে নেই। মেজো পিসির নান্তি হাসি চাপা অমায়িক মুখে বলে, সে কি, খিদে নেই কেন? সেই থেকে কত খাচ্ছেন। তা হোক, পাগল হয়েছেন? তা হয় না বলে দুপক্ষের সমস্ত খাবারগুলি চুলচেরা ভাগে ভাগ করে একটি ভাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, কেমন খেতে না পারেন দেখি। এই চাওয়ালা, আর এক গ্লাস চা দাও। আমি তো আর ওর মতন বাচাল নই, কাজেই অতঃপর বিনা বাক্য ব্যয়ে চা খাই, খাবারও খাই। নান্তিটি দেখতে গোলাপটি হলেও খাবার বেলায় দেখলাম দিব্যি। সেই এক রাস খাবার দিব্যি সেঁটে ফেলে নতুন কুঁজো থেকে জল ঢালতে ঢালতে বলে, মেজো পিসি
তোমার পান থেকে একটা ভাগ দিও তো, মিষ্টি খেয়ে গলাটা কেমন জ্বালা করছে। আপনি খাবেন নাকি? খাবেন না সুপুরি? তাও না? উহ, কি দুর্দান্ত ভালো ছেলে রে বাবা। আবার সেই হাড় জ্বালানো ঝন্টু মার্কা হাসি, বুড়ির গালাগালের চাইতে অনেক বেশি গাত্রদাহকারী ওই কচি বাচ্চাটির ওই ঝুনো হাসি। ও কেন ওরকম মাথা পাগল করিয়ে তোলা হাসি হাসবে? আর আমি বা কেন একবারও পারছি না ওই রকম তাচ্ছিল্য আর ব্যঙ্গ মিশ্রিত মজা দেখা হাসি হাসতে? মনে মনে সংকল্প করে ফেললাম ওকে ওর ওই হাসির সমুচিত জবাব দিতে হবে। কি করে হবে তা জানি না, কিন্তু একটা কিছু করতেই হবে। এই দৃঢ় সংকল্পের তাড়নায় এই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়বার দুরন্ত ইচ্ছেকে শতবার দমন করে টিকেই থাকলাম গ্যাঁট হয়ে, গাড়ির অন্যান্য আরোহী দিগকে সম্পূর্ণ ভুলে গিয়ে। কারণ বেশ বুঝলাম আগাগোড়া যাত্রীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছিলাম আমরা, মানে আমি আর নান্তি এবং নান্তির দোর্দণ্ড প্রতাপশালিনী মেজ পিসি। আমার তখন শুধু চিন্তা কি করে মেজ পিসির ভাইঝির ওই বেয়ারা হাসির সমুচিত উত্তর দেব। কিন্তু কোথায় কি? চিন্তা করতে করতে গাড়ি কেষ্টনগরে এসে গেল। মেজ পিসি একখানি 5 টাকার নোট বার করে বললেন, অ ছেলে, এই 5 টাকার সরভাজা কিনে দাও দিকেন, যাচ্ছি কুটুম বাড়ি। অবশ্যই কলকাতার মিষ্টি নিয়েছি সঙ্গে, তাহ কি বলিস নান্তি? গুড় ঢাললেই মিষ্টি। আমি সবিনয়ে বললাম, স্টেশনের জিনিস তেমন ভালো হবে কি? ভালো হবে না? মেজ পিসি সন্দিগ্ধ। না, এরা হলো গিয়ে নেহাত বাজে ময়রা। খাঁটি জিনিস এরা পাবে কোথায়? চোখেও দেখেনি। সঙ্গে সঙ্গে আবার আবার সেই কামান গর্জন। গর্জন না হোক, গর্জনের অনুভূতি বহনকারী, অর্থাৎ সেই হাসি, সেই গোল গালে টোল খাওয়া ঈষৎ মুচকি ঝুনো ঝন্টু হাসি। হে ঈশ্বর, আমি কি করব? না, কখনো কোনো ক্ষেত্রে দেখিনি ঈশ্বর পুরুষের সহায়ক। জীবনে প্রতি পদে পদে দেখেছি পুরুষ জাতিকে বিপদে ফেলতে, অপদস্থে ফেলতে, যাতে তাতে কষ্ট দিতে উনি এক পায়ে খাড়া। খুব সম্ভব ভদ্রলোক জাতে বাঙালি, তাই এমন স্বজাতি বিদ্বেষ। অতএব এমন কোনো জন্ম পেলাম না যে সেই হাসিকে ফাঁসি কাঠে চড়ায়। তবু ভেবেচিন্তে ফের বলতে যাচ্ছিলাম, এই জিনিস দিয়ে কুটুম বাড়িতে বরং নিন্দেকে নাই হবে। বলা হলো না, মৃদু কণ্ঠ ধ্বনিত হলো, তাহলে এক কাজ করতে বলো না মেজ পিসি, উনি না হয় এখানে নেমে পড়ে খাঁটি জিনিস খুঁজুন, আমরা আমাদের লালবাগের ওখানের ঠিকানাটা দিয়ে দিই, পরের গাড়ি ধরে উনি সেখানে পৌঁছে দেবেন ক্ষণ। নিতান্ত নিরীহ প্রস্তাব একেবারে। বলুন বলুন আপনারা। এর পরেও যে আমি আমার মাথা ঠিক রেখেছিলাম, তাতে বাহাদুরি দেওয়া উচিত কিনা আমাকে। পড়ে রইল মেজ পিসির নোট। লাফ দিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। গট গট করে এগিয়ে গেলাম। না, শহরের দিকে নয়, সেই খাবার ফেরিওয়ালাটার দিকেই। জ্বলন্ত ক্রোধে কিনে ফেললাম প্রায় 8.5 টাকা সরভাজা সরপুরিয়া। খাক, ওদের কুটুম্বরা এই বাজে মালই খাক। মেজ পিসি জিনিসগুলি নেড়ে চেড়ে হৃষ্ট চিত্তে বললেন, কই, তেমন মন্দ তো নয়, দিব্যি বাস বেরোচ্ছে। নান্তি, সবচেয়ে বড় কৌটোটা বার কর দেখি। ও মা, নোটখানা যে পড়ে, কি দিয়ে কিনলে গো? গম্ভীরভাবে বললাম, আমার দাম লাগেনি। দাম লাগেনি? ও মা, সে কে? হ্যাঁ, ওই ছোকরা আমাদের দেশের ছেলে, আমাদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ, তাই। ও মা, তাই বুঝি? তা ভালো, তাই তো অনেক। তুমিও দুখানা নাও। আমার কি হবে? শোনো কথা, খাবার আবার কি হবে? খাবে। ও কিলা নান্তি, অমন করে হেসে গড়িয়ে পড়ছিস যে? এই এক বেয়ারা বিদঘুটের রোগ মেয়ের, অকারণ হাসি। যত বলি অকারণ হাসি সর্বনাশী, তা যদি শোনে এক তিল। হাসতে হাসতে যে গেলি একেবারে। কি হলো কি?
মেজ পিসি, জিজ্ঞেস করো তো, ওর বুঝি গল্প লেখার অভ্যাস আছে? আমি আর তাকালাম না। অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল। না, কোনো জবাব দেওয়া হলো না। নির্লিপ্তভাবে নিজের অ্যাটাচি কেসটা তুলে নিয়ে দরজার কাছে এগোচ্ছি। হঠাৎ পিছনে কাশি ভাঙার আওয়াজ। ছেলে, গটগট করে চলে যাচ্ছ যে? দেখছো এই সন্ধেবেলা বিদেশ বিভুঁই জায়গায় আমরা দুটো অসহায় মেয়ে মানুষ এত মোট ঘাট নিয়ে স্টেশনে আমাদের কেউ নিতে এসেছে কিনা সেটুকু খোঁজ নিয়ে যাবে তো? পারতাম এই মোক্ষম সময়ে সেই হাড় জ্বালানো টোল খাওয়া হাসির জবাব দিতে পারতাম। উচিত জবাবের ধাক্কায় ধারালো মুখ একেবারে নিটোল হয়ে যেত। অনায়াসেই ওর মতো ওই রকম মুচকি হেসে বলতে পারতাম, তা আপনারা তো আমাকে সহায় করে পথে বেরোননি। বলতে পারতাম, আপনারা যদি অসহায় অবলা হন তাহলে বাংলা ভাষায় কিছু কিছু মানে পাল্টানো উচিত। বলতে পারতাম, হ্যাঁ, অনেক কিছু বলতে পারতাম, কড়া আর ধারালো, কিন্তু বলতে পারলাম না। পুরুষ জাতির উদারতা বোধ আমার বলি বলি মুখকে চেপে ধরল। উচিত জবাব দেবার জন্যে যে মহিমময় সংকীর্ণতাটুকু আবশ্যক, তার সবটুকুই যে বিধাতা পুরুষ কেবলমাত্র মহিলা জাতিকেই নিঃশেষে ঢেলে দিয়েছেন, পুরুষদের ভাগে রাখেনি। কাজেই যেন সচমকে মুখ ফিরিয়ে বলতে হলো, আপনারাও এখানে নামবেন নাকি? নামব না তো কি, বসে থাকবো? কুলি কুলি রবে হাঁক পেরে ঈদের নামিয়ে নিলাম এবং সবিনয়ে শুধালাম, যাবেন কোথায়? যাব তো কাঁসাপটির নিমাই উকিলের বাড়ি, কিন্তু কই কাউকে দেখছি না তো। হ্যালা নান্তি, তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি। কুটুম কাটুম আসবার কথা থাকলে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয়, এটুকু জ্ঞান নেই। নান্তির কণ্ঠ এবার ক্ষীণ, মুখে অপ্রতিভ ভাব। তা আমরা তো আর কোন গাড়িতে আসছি জানিয়ে আসিনি। কিন্তু ক্ষীণ কণ্ঠ দাঁড়াতে পায় না মেজ পিসির কণ্ঠ দাপটে। থাম থাম, তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস নে। বলি আজ আসবো তা তো জানতো, তবে সব গাড়িগুলো একবার দেখে যাওয়া উচিত ছিল। কি করব, নেহাত নাকি তোর দায়িত্ব আমার গলায়, তাই মরতে মরতে এসেছি। নইলে তোর মামার বাড়িতে আমার আসবার কি দায় পড়েছিল রে? নে, এই ছেলেটাকে ঠিকানাটা গুছিয়ে বলে দে। এবার নান্তি তীক্ষ্ণ কঠিন। কেন ভাবছো মেজ পিসি আমি গারোয়ানকে বুঝিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো? পারলেই বা পারতে দিচ্ছে কে? মেজ পিসি ঝান্সির রানীর ভঙ্গিতে বললেন, সে আমাকে কাটলেও হতে দেব না। বলি, খুব তো সাহস, গারোয়ান বেটা যদি তরবরিয়ে অন্যদিকে নিয়ে যায়? ব্যস্ত হয়ে বলি, সে তো নিশ্চয়ই, ওইসব লোককে বিশ্বাস কি। চলুন, আপনার কাঁসাপট্টি লোহাপট্টি কোথায় যেতে হবে? না বলে উপায় কি? আর আমি তো বলিনি, অঘটন ঘটন পটীয়সী নিয়তি দেবী তখন আমার কণ্ঠে ভর করে সব কিছু বলাচ্ছেন, আর এ পর্যন্ত তিনিই তো ঘাড়ে ধরে চালিত করে আনলেন। তারপর আর কি, সেই রাত্রে দুটি অসহায় অবলার গার্জেন হয়ে কাঁসাপটির নিমাই উকিলের বাড়িতে গেলাম। কাঁসাপটিতে নিমাই উকিলের প্রাণটা কঠিন নয়, বরং মাখনের মতো। হাজার হোক পুরুষের প্রাণ তো, তাই বারবার ত্রুটি স্বীকার করে আমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন পরদিন তাঁর বাড়িতে নেমন্তন্ন খেতে। তারও পরে সে আর নিজ মুখে বলি বা কি করে, তবে নেহাত যদি না ছাড়েন তো বলি, সেই অঘটন ঘটন পটীয়সী নিয়তির নিয়মে তদবধি এই 5 বছর কাল মেজ পিসির নান্তি আমাকে ঘাড় ধরে চালিত করছেন। অবশ্যই তাতে যে আমি খুব বেশি কাতর তা নয়, তবে সেই অবধি
পরোপকার আর করিনি, কারণ ঠিক জানি করলে তাঁর কাছে চাপা থাকবে না, আর টের পেলেই ঝংকার দিয়ে বলে উঠবেন, পরোপকার না হাতি কি তা আমার বুঝতে বাকি নেই। তোমার মতো হ্যাংলা বেটা ছেলে আমি আর দুটো দেখেছি। গাড়িতে তোমার অবস্থা দেখেছি আর হাসি চাপতে চাপতে মরে গেছি। নেহাত কচি ছেলেটা সামনে রসগোল্লা দেখলেও অমন জ্ঞান হারা হয়ে ছোটে না। মেজ পিসিও কম চাল চালেনি, দেখেই ঝোঁক পড়ে গেছিল কি না। কিন্তু তুমি যদি অমন আধেখলা না হতে, বলি আমায় পারতো কেউ ভুলিয়ে নিয়ে গিয়ে তার ভাইপো বোনপোর সঙ্গে বিয়ে দিতে। আবার আবার সেই হাড় জ্বালানো গালে টোল ফেলা ঝুনো হাসি। এই 5 বছরের মধ্যেও একদিনের জন্যেও যার সমুচিত জবাব দিয়ে উঠতে পারিনি। অথচ বিশ্বাস করুন আপনারা, শুধু ওই জন্যই টোপর পরার বোকামিটুকু করে বসেছিলাম। ভেবেছিলাম নিজের কোর্টে পেয়ে। ও কি, আপনারাও যে সেই রকম সর্বনেশে হাসি হাসতে শুরু করেছেন দেখছি। মানে কি, ছোঁয়াচ লাগলো নাকি? আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।